আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। যুদ্ধকালীন পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে, প্রধান উপদেষ্টা। ডক্টর মঈন খানের সঙ্গে ব্রিটেনের বৈশ্বিক মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূতের বৈঠক। রাজনৈতিক কর্মসূচিতে গুলির ব্যবহার নিষিদ্ধ করতে হবে রিজভী। নরসিংদী থেকে ঢাকায় যাওয়ার পথে ছাত্রলীগের 10 নেতা গ্রেফতার। দুদকের মামলায় গ্রেফতার সাবেক সচিব মহিবুল ও গাড়ি চালক আবেদ আলী। নারিয়া তাকবীর স্লোগানে টেন্ডার বক্স লুটের অভিযোগ। মেডিকেলে কোটায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত। লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে তিতুমিরের শিক্ষার্থীরা, স্বরাষ্ট্র উপদেষ্টা। সাবেক এমপি সাদেক খান ও স্ত্রী ছেলের ব্যাংক হিসাব অবরুদ্ধ। মতিঝিলের রাস্তায় শেয়ার বাজারে বিনিয়োগকারীরা। ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে নিহত 23, মাদারীপুরের 12 জন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলতি বছরকে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেছেন, যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ঢাকায় সফররত ব্রিটেনের বৈশ্বিক মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্সের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার বিকেলে 3:30টায় ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। এ সময় ব্রিটিশ সরকারের উপস্থায়ী প্রতিনিধি জেনেভাও উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। 3 দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ব্রিটেনের বৈশ্বিক মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আন্দোলন দমানোর জন্য অথবা কোনো রাজনৈতিক কর্মসূচি বানচালের জন্য গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা পুলিশের শটগান দিয়ে গুলি করে যেভাবে মানুষকে হত্যা করেছে, এদেশে যেন এর পুনরাবৃত্তি না ঘটে। তিনি আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাজারে মুন্সিগঞ্জ জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে ফুলুদয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন ও আইনের শাসন আমাদের নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার মতো বর্বর শাসন আর এদেশে আনা যাবে না। কিন্তু আবার শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছেন। তিনি পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে বাংলাদেশের ভেতর নানা উস্কানি দিচ্ছেন, নানা ষড়যন্ত্র করছেন। তিনি জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন। নরসিংদী থেকে ঢাকায় যাওয়ার পথে ছাত্রলীগের 10 নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাদেরকে পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাজাইল ভুইয়া রয়েল, পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, বেলাবা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক ভুইয়া, মনোহরদী পৌরসভার ছাত্রলীগের মোহাম্মদ জাহিদ মোল্লা, মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মনির সহ আরো অন্যান্য ইউনিটের সদস্য। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা পৌরসভার সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা কাঞ্চন সেতু হয়ে ঢাকায় যাচ্ছিল। এই সময় সঙ্গীয় ফোর্স নিয়ে রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় তাদেরকে গ্রেফতার করা হয়। দুদকের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মহিবুল হক এবং প্রশ্ন ফাঁস কাণ্ডে আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যান আলোচিত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনকে। সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে গত 28 জানুয়ারি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালতে এই আবেদন করে দুদক। মহিবুল হককে 3টি ও আবেদ আলী জীবনকে একটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে এ বিষয়ে আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। মহিবুলকে গ্রেফতার দেখানোর আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস.এম. রাশিদুল হাসান। আবেদ আলীকে গ্রেফতার দেখানোর আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক আলামিন। রাজশাহীর পবা উপজেলা পরিষদ চত্বরে ফাঁকা গুলি ও ককটেল ফাটিয়ে হাটবাজার ইজারার টেন্ডার বাক্সের দরপত্র লুটের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। এতে জড়িতরা নারিয়া তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছিলেন বলে দাবি করেন স্থানীয় যুবদলের এক নেতা। ওই যুবদল নেতাও লোকজন নিয়ে দরপত্র দাখিল করতে যান।
সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ব্যাচেলর অব মেডিসিন এবং ব্যাচেলর অব সার্জারি এমবিবিএস 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের পরবর্তী সভার সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের ভর্তি স্থগিত করেছে স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তর। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা লোকজনকে অতিষ্ঠ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সভা শেষে একথা বলেন উপদেষ্টা। সাবেক সংসদ সদস্য সাদেক খান, তার স্ত্রী ফেরদৌসী খান ও ছেলে ফাহিম সাদেক খানের 50টি অ্যাকাউন্টে 19,41,33,000 টাকা অবরোধের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে সাদেক খানের 18টি, তার স্ত্রী 8টি ও ছেলের 24টি অ্যাকাউন্ট রয়েছে। সোমবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। মতিঝিলের রাস্তায় বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে সমাবেশ করেছেন শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। সোমবার দুপুরে 11টি দাবি নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরনো ভবনের সামনে এই সমাবেশ করেন। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাবার সময় লিবিয়ায় নৌকাডুবিতে নিহত 23 জনের মধ্যে 12 জনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি মাদারীপুরের রাইজের মুকসুদপুর উপজেলায়। এ ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। পুলিশ বলছে, এ ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা, আর নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের আগামীকাল দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।